নিজের ছেলের জন্য পছন্দ করে রেখেছিল, কিন্তু মাঝখানে আরিয়ান আরোহীকে বিয়ে করে নিয়ে আসার জন্য হয়তো সফল হতে পারেনি। আরোহী আবারও আরিয়ানের দিকে তাকালো, তাকে দেখে কোনো রকম লাগছে না। আরিয়ান এই বিয়েতে খুশি কিনা বেজার তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আরোহী এতটুকু নিশ্চিত যে আরিয়ান এই বিয়েতে রাজি ছিল। তবে সে স্নেহাকে সে বোনের মতো দেখে এসেছিল, সেটা আরোহী জানে। কিন্তু বিয়েতে রাজি থাকার ফলে লুৎফা বেগম সেই সুযোগটা লুফে নিয়েছে। শত হোক, অবশেষে নিজের কাজ সফল হলো বলে আর আরোহীর মতো একটা অনাথ মেয়েকে নিজের ছেলের কাছ থেকে দূরে সরাতে পারবে ভেবে ওনার মুখ থেকে যেন হাসি সরছে না। নতুন দম্পতিকে আরিয়ানের মা লুৎফা বেগম হাতে মিষ্টি নিয়ে দুজনের দিকে তাকিয়ে বললেন, আমার মনের আশা পূরণ হয়েছে, আমার ছেলের জীবনটা এখন খুশিতে ভরে যাবে। হাসি মুখে মিষ্টি মুখ করিয়ে দিল তাদের। ওনাকে আজ ভীষণ হাসি খুশি লাগছে। হয়তো এতদিনে মনের আশা পূরণ হলো সেই আশায়। এখন আরোহীর বড্ড ইচ্ছা হচ্ছে এই দম্পতিকে সে যেন একদম সামনে থেকে দেখে, কিন্তু তার শাশুড়ি লুৎফা বেগমের কড়া নির্দেশ, তার অলক্ষী ছায়াটা যেন ওনার ছেলের বউয়ের উপর না পড়ে। আরোহী অশ্রুমাখা দৃষ্টিতে আরেকবার নতুন দম্পতির দিকে তাকিয়ে দরজা আটকে দিতে যেতে দেখলো এত মানুষের ভিড় থেকে ঠিকই একজন আরোহীর লুকিয়ে দেখাটা খেয়াল করেছে। সেই মানুষটা হলো আরোহীর ভালোবাসা আরিয়ান। আরিয়ানের চোখে কোনো অপরাধ বোধ নেই, কিন্তু আরোহীর সামনে ঠিকই অপরাধ বোধের মতো দৃষ্টি দেখাচ্ছে। ওর চোখ দিয়ে যেন বোঝাতে চাচ্ছে কিছু একটা, কিন্তু আরোহী আজ বোঝার চেষ্টা করলো না। আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি এক সন্তানের মা। আমার সন্তানের বয়স তখন 4 মাস। যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা। অফিসের টুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত। আমি প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলতো, কোনো কথা শুনতে চায় না, একদম চুপ, আমি কি করি না করি তা আমার ব্যাপার, তুই একদম নাক গলাবি না। আমি বললাম, এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না, এর সাথে জড়িত আছি আমি এবং আমার ছেলে। তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি, কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না, চুপচাপ থাকবি। একথা বলে আমাকে ধাক্কা মেরে চলে গেল। ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি। এটা বোঝার পর নিজেকে শুধরে না নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠল। রাতের বেলা আমি খেয়াল করলাম, আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাছে যাচ্ছে, আর এখন সেটা বলারও প্রয়োজন বোধ করে না। আমি যখন ছেলেকে নিয়ে রাতে ঘুম পাড়াতাম, সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো। আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসি চাপা আওয়াজ শুনতাম। এভাবে কতদিন সহ্য করা যায়? আজ মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। বন্ধ করে সব নোংরামি। ছেলেটা বড় হচ্ছে, সে যখন বুঝতে পারবে তোমার অসভ্যতা, তখন তোমার কি পরিণতি হবে ভেবে দেখেছো? জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মম অনামিকার চুলের মুঠি ধরে রোহান বলল, তোকে বিয়ে করাটা আমার জীবনের সেরা ভুলের মধ্যে একটি। অনামিকা নিজেকে ছাড়িয়ে রাগি গলায় বলল, এখন কেন আমাকে ভালো লাগছে না? আগে তো ভালো লাগতো যখন বাবা টাকা পাঠাতো। রোহান থাপ্পড় দিয়ে বলল, কি তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তোর বাবাকে আজকে সব বলবো। আমার বাবা অতটা অবুঝ নয়, ওনার থেকে ওনার মেয়ের প্রতি অগাধ বিশ্বাস আছে। এখন এত কথা না বলে এসো খেয়ে নিবে, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই বলে অনামিকা রুম থেকে বের হয়ে যায়। রোহান তাকে গদগদ করে ওয়াশরুমের দিকে চলে যায়। খাবার টেবিলে রোহানকে ভাত প্লেটে তুলে দিচ্ছে অনামিকা। রোহানের গা আগে জ্বলে যাচ্ছে। রোহান অনামিকার হাতটি ধরে বলল, আমি বুঝতে পারছি না আমার বাবা মা কি দেখে তোকে পছন্দ করেছে। অনামিকার দিকে তাকিয়ে আফসোসের সুরে কথাগুলো বলছে রোহান। রোহানের প্লেটে তরকারি তুলে দিতে দিতে অনামিকা সরাসরি বলল, কি দেখে আবার? আমার বাবার টাকা পয়সা দেখে? অনামিকার কথা শেষ হতে দেরি, কিন্তু রোহানের রাগ উঠতে মোটেও দেরি হলো না। সে প্লেটটা ছুঁড়ে মারে অনামিকার থেকে। কিছু ভাত হাতে আর কিছু ভাত তরকারি প্লেটে পড়ে একাকার অবস্থা। তারপর রোহান উঠে চেয়ারটা এক লাথি মেরে অনামিকার চোয়াল ধরে বলল, খুব বাপের টাকার অহংকার না? তোর বাপ কি দিয়েছে? সেদিন বললাম আমাকে 6 লক্ষ টাকা দিতে, কিন্তু তোর বাপ ইনিয়ে বিনিয়ে আমাকে না করে দিল। আমার বাবার কাছে নিতেই দেয়নি, যখন ছিল তখন তো দিয়েছে। কই কোনোদিনও তো তা বলনি? বলবে কি করে? তোমরা তো শুধু নিতেই জানো। অনামিকার কথা শুনে রোহান রাগে তাকে ধাক্কা